যে দিনে 3 বার বা তার বেশি ততোধিক বার যদি পাতলা পায়খানা হয় সেটাকে ডায়রিয়া বলে। স্ট্র্যাটেজিটা হবে মেইনলি জলের পরিমাণটা বেশি থাকবে এবং স্টুল বা মলের পরিমাণটা কম থাকবে। 24 ঘন্টার মধ্যে 3 বারের বেশি পাতলা পায়খানা হবে। কলিকি পেই, পেট মোচড়ানো ব্যথা, কামড়ানো ব্যথা, এর পাশাপাশি ধরেন বমি হতে পারে, বা মাথা ব্যথা হতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, শয্যাশায়ী অবস্থা। কারণগুলো কি কি যে আপনারা জানেন ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। হ্যাঁ, পানির মাধ্যমে এই রোগটা আমাদের বডিতে প্রবেশ করে বা জীবাণুটা প্রবেশ করে। জীবাণুটার নাম হচ্ছে বা ভাইরাসের নাম হচ্ছে রোটা ভাইরাস। দ্বিতীয়ত হচ্ছে কি ব্যাকটেরিয়া, এটা বিভিন্ন খাবারের মাধ্যমে আসে, পানির মাধ্যমেও আসতে পারে। আরেকটা হচ্ছে ফুড পয়জনিং, যেটা সম্পূর্ণটাই খাবারের মাধ্যমে আসে। এই তিনটা মৌলিক বিষয় থাকবে ডায়রিয়ার ক্ষেত্রে। অর্থাৎ কারণ যদি আপনি ওই যে যাচাই করার চেষ্টা করেন তাহলে এই তিনটা বিষয় পাবেন। তবে সবচেয়ে বেশি পাবেন হচ্ছে ভাইরাস, যে ভাইরাসের নাম হচ্ছে রোটা ভাইরাস। এখন এই যে তিনটা কারণের কথা বলা হলো, এইগুলো অ্যাডাল্টদের ক্ষেত্রে হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, আবার প্রেগনেন্সিতেও হতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে যে ডায়রিয়া গুলো হয় তার সবচেয়ে বেশি বা কমন হয় ফুড পয়জনিং থেকে, খাদ্য থেকে, খাবারের মাধ্যমে বাচ্চার শরীরে এই জীবাণুটা প্রবেশ করে। যখন কোনো ছোট বাচ্চা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়, প্রথম চিন্তা করতে হবে আপনাকে যে আসলে বাচ্চা কি খাবার খেয়ে তার ডায়রিয়া হয়েছে। এখন যদি বিষয়টা এরকম হয় যে একটা নবজাতক বাচ্চা, 0 থেকে 28 দিন বয়স বা 1 মাস বয়স যে বাচ্চা, তাদের ক্ষেত্রে আমরা কি বলি নবজাতক। এই নবজাতক বাচ্চার যদি ডায়রিয়া হয়, সে তো অন্য কোনো খাবার খায় নাই বা বাড়িতে তৈরি কোনো খাবার সে গ্রহণ করে নাই, সে মায়ের বুকের দুধ খেয়েছে। এইখানে আসলে ডায়রিয়া হওয়ার কারণটা কি? এটাতেও কি আসলে ফুড পয়জনিং হয়? না, এইটাতেও ফুড পয়জনিং, মানে এটাতে ফুড পয়জনিং হয় না। তাহলে এটাতে কি হয়? বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়। যেমন ছোট বাচ্চা যখন দুধ পান করে, দুধ পান করার পরে তার মুখের মধ্যে যে ফাঙ্গাস বা যে প্রোটোজোয়া বা যে ব্যাকটেরিয়াগুলো বংশ বিস্তার করতে থাকে, এইগুলো স্টোমাকের মধ্যে যায়। আর আপনারা জেনে থাকবেন যে একটা ছোট বাচ্চার পেটের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো ফরেন পার্টিকেলস বা কোনো ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম প্রবেশ করে, সেখান থেকে ডায়রিয়া সৃষ্টি হবে। প্রথমত ডায়রিয়া সৃষ্টি হবে, নয়তো ডিসেন্টারি হবে, কোনো না কোনো একটা মানে পীড়াদায়ক পেটের পীড়া কিন্তু সবচেয়ে বেশি, বিশেষ করে এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আর প্রেগন্যান্সির ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে প্রেগন্যান্সিতে মূলত পানির মাধ্যমে হতে পারে, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত কারণে ডিহাইড্রেশনের লক্ষণ থাকবে। তো এই যে ডিহাইড্রেশনের লক্ষণ থাকবে, এটা খুবই মারাত্মক একটা বিষয়, বিশেষ করে প্রেগন্যান্সিতে। দেখবেন যে 5 বার 7 বার বাথরুম হলেও একটা পেশেন্ট স্টেবল থাকে, সুস্থ স্বাভাবিক থাকে। কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে যদি কারো 5 বার 7 বার বা 8 বার বাথরুম হয় বা পাতলা পায়খানা হয়, এই পেশেন্ট কিন্তু লেথার্জিক হয়ে যাবে। তার গর্ভে যেহেতু সন্তান আছে, সে কিন্তু এমনিতেই অপুষ্টিতে ভুগতেছে। তার কারণ তার শরীর থেকে বাচ্চাটা কি এই নিউট্রিশন গুলো শোষণ করতেছে, রক্তের মাধ্যমে নিউট্রিশন গুলো বাচ্চার বডিতে যাচ্ছে। তো এমনি থেকে তার বডিতে কি নিউট্রিশনাল সাপ্লিমেন্টের অভাব আছে। এর পাশাপাশি যখন 5 বার 7 বার 10 বার বাথরুম হবে, তখন কি এই যে জলীয় অংশ যেটা সম্পূর্ণটাই কি ইলেকট্রোলাইট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো যখন মায়ের বডি থেকে বা পানি আকৃতিতে বের হয়ে যাবে, তখন কিন্তু বাচ্চাও তুলনামূলকভাবে অপুষ্টিতে ভোগা শুরু করবে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে পড়ে যাবে। আর এই ক্ষেত্রে মারাত্মক একটা ব্যাপার হচ্ছে বমি। প্রেগনেন্সি পিরিয়ডে এমনি থেকেই দেখা যাচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার, তিনটা সময়ে বমি হতে থাকে। অথবা কারোর ক্ষেত্রে প্রথম ট্রাইমেস্টার একটু বেশি, সেকেন্ড ট্রাইমেস্টার একটু কম, আবার থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আবার বমি শুরু হয়। এই যে বমির মাধ্যমে বডি থেকে সোডিয়াম ক্লোরাইড বা লবণ পানি বের হয়ে যায়। যে 2 ধাপে যখন ইলেকট্রোলাইট বডি থেকে বের হয়ে যাবে, এই পেশেন্ট গুলোকে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। এখানে ফ্লুইড ম্যানেজমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কোনো গর্ভবতী মায়ের ডায়রিয়া হবে, তখন মেইন কাজ হবে আপনার ফ্লুইড ম্যানেজমেন্ট। তার বডি থেকে যেই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড জাতীয় উপাদান বা ইলেকট্রোলাইট উপাদানগুলো যখন তার বডি থেকে বের হয়ে যাবে, এটাকে আপনার কারেকশনের চিন্তা করতে হবে আগে। ঔষধ পরে, ঔষধ আপনি দেবেন সেটা পরে। তবে যে তরল উপাদানটা বের হয়ে গেছে, আপনি তার বডিতে তরল কিছু প্রয়োগ করেন। তো গর্ভবতী মাকে প্রত্যেকটা ওষুধ দেওয়ার সময় আপনার মাথায় চিন্তা থাকতে হবে, আপনাকে হিসাব করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে আপনার ছোট্ট একটু ভুলের কারণে একটা বাচ্চা টেরাটোজেনিক ইফেক্টে পরে বিকলাঙ্গ বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, বাচ্চা ভ্রূণ অবস্থায় মারা যেতে পারে, তারপরে আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের ইস্যু আছে।
তাহলে এই যে বেশ কিছু সিমটমস বা বেশ কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম, এগুলো মূলত প্রেগন্যান্সির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।